চাকরিহারা শিক্ষকদের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলে তাদেরকে লক্ষণ রেখার পাঠ দিলেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা রাজ্যে যে এত দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলে সেই দুর্নীতির কথা মনে করিয়ে দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন আন্দোলনকারীরা। আর তৃণমূলের তরফ থেকে যখন এই বক্তব্য সামনে আসছে সেই বিষয়টাকে একেবারে তীক্ষ্ণ কটাক্ষ করে চাকরিহারাদের পাশে থেকে তৃণমূলকে বিঁধল আবার বিজেপিও। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের সীমাহীন লড়াই হবে, কোনো বাঁধন নেই। দু সপ্তাহ পার, চাকরি ফেরতের দাবিতে টানা ধর্ণা অবস্থান। পুলিশি অত্যাচার সহ্য করে বিকাশ ভবনের সামনে চলছে এক অদম্য লড়াই। আদায় করেই ছাড়বেন হক, মরণপণ আন্দোলনের ডাক দিয়ে হুঙ্কার চাকরিহারাদের। এই নিয়েই যখন তেতে রয়েছে বঙ্গ রাজনীতি, তখন বহিরাগত তত্ত্ব খাড়া করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়, এবং এতে বাইরের লোকেরা আছে। আন্দোলন কেমন হওয়া উচিত তার পরামর্শও দিচ্ছেন মমতা ব্যানার্জি। এই কথার সূত্র ধরেই পাল্টা মুখ্যমন্ত্রীকে তার অতীত মনে করিয়ে দিচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন যখন হয়েছিল 26 দিনের অনশন না করে উনি তো কোর্টে যেতে পারতেন, উনি রাস্তায় কেন বসেছেন? যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। নাম না করলেও নিশানায় যে বিজেপি তার ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জিও। রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছ থেকে এমন আক্রমণ ধেয়ে আসতেই জবাব দিতে দেরি করেনি প্রতিপক্ষ। মুখ্যমন্ত্রী যদি দম থাকে, মুখ্যমন্ত্রী যদি ক্ষমতা থাকে, তাহলে কালীঘাটের কাকুকে নিয়ে কথা বলুন না। কালীঘাটের কাকুর যে রেকর্ডিংটা পাওয়া গেছে, যেখানে কে কত ভাগ দিতে বলা আছে, অভিষেক বলে কোনো একজনের নাম আছে, সে নিশ্চয়ই অভিষেক বচ্চন নয়। শাসকের বেলাগাম কেলেঙ্কারিতে যে আজ হাজার হাজার যুবক যুবতী পথে বসেছে তা দিনের আলোর মতোই পরিষ্কার। নিজেদের পিঠ বাঁচাতেই কি এখন নজর ঘোরানোর খেলায় নেমেছে তৃণমূল? চুরি করলে দোষ নেই, আর অন্যায়ের প্রতিবাদ করলেই অন্যায়। রিপাবলিক বাংলা। বিকাশ ভবনের সামনে জারি রয়েছে চাকরিহারাদের আন্দোলন। চাকরিহারাদের ধর্নার আজ 14 দিন জারি রয়েছে আন্দোলন, এবং সেই আন্দোলনের ঝাঁজ এখনো পর্যন্ত বজায় রেখেছেন তারা। পরিষ্কার দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দাবাগুলো পূরণ হচ্ছে এই আন্দোলন থেকে তারা সরবেন না। উল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে মানবিক হওয়ার কথা বলছেন। তাদের বলছেন যে একটা সীমা থাকা দরকার, লক্ষণ রেখা পার করা উচিত নয়। এলিনা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। একেবারে সকাল থেকে তোমার সঙ্গে আমরা কথা বলছি, তাদের কথাও জানছি। আজ এখানে বারবার একটা কথা কিন্তু মনেই হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন মানবিক হওয়ার জন্য, তাদের একটা সীমায় থেকে আন্দোলন করার জন্য। তারা কি অমানবিক হয়ে যাচ্ছেন? সীমা কি তারা লঙ্ঘন করেছেন? কি বলছেন একবার শোনো তাদের কাছ থেকে। একেবারে পিউ, দেখো এটাই তো মূলত প্রশ্ন, যে কোন দিক থেকে তাদেরকে অমানবিক বলে মনে হলো মুখ্যমন্ত্রীর। এই প্রশ্ন কিন্তু চাকরিহারা শিক্ষক শিক্ষিকারাও করেছেন, কারণ তারা বলছেন যে তারা মুখ্যমন্ত্রীর নামের আগে মানবিক মুখ্যমন্ত্রী শব্দটা ব্যবহার করেন, কিন্তু সেই মানবিক মুখ্যমন্ত্রী তাদেরকে কেন অমানবিক বললেন বা কেন তাদের আন্দোলনকে এইভাবে অমানবিক আখ্যা দিলেন সেটা তারা বুঝতেই পারছেন না। এবং তারা বলছেন যে সীমার মধ্যেই তারা কিন্তু রয়েছেন। উল্টে তারা যখন সীমার মধ্যে ছিলেন তাদেরকে লাঠি চার্জ করা হয়, তাদেরকে বেধড়কভাবে মারধর করা হয়, যে ছবি আমরা দেখেছিলাম। আমি এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তাদের সঙ্গে। তারা কি বলছেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে, তাদের মতামতটা কি, তাদের সঙ্গে আমি সরাসরি জানার চেষ্টা করব। এখানে শিক্ষিকা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, শিক্ষাকর্মীরা রয়েছেন, যারা দিনের পর দিন লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দিদি একটু কথা বলি। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে একটা সীমা রেখা রাখা দরকার আপনাদের, আপনারা সীমাটা অতিক্রম করে যাচ্ছেন, লক্ষণ রেখা থাকা দরকার আপনাদের। আবার এটাও বলছেন আপনারা নাকি মানবিক নন, আপনাদের আন্দোলন অমানবিক কোনো পথে হাঁটছে। কি বলবেন এই বিষয়ে? প্রথমত হচ্ছে, আমরা মনে করি না আমরা কোনো সীমারেখা লঙ্ঘন করেছি, বরঞ্চ এই গত 1 বছর ধরে আমাদের সাথে যেটা হচ্ছে সেখানে আমাদের ধৈর্যের যে সীমারেখা সেটা বহুত দিন আগেই অতিক্রান্ত হয়ে যাওয়া উচিত ছিল। আমরা শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা বলে
আমাদের ধৈর্য আমাদের মানবিক চরিত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য বলে আমরা যেখানে আমাদের ছাত্রছাত্রীদের ধৈর্যশীল হতে শেখাই, সহ্যশীল হতে শেখাই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা সেরকম কোনো পদক্ষেপ এখন অবধি হয়তো নিইনি। সমাজের অন্য স্তরের যে কোনো মানুষ হলে এতদিন কিন্তু পশ্চিমবাংলার বুকে যে ভাঙচুর বা যে গণ আন্দোলন হতো সেটাকে আমরা শুধুমাত্র শিক্ষক প্রজাতি বলে আমরা এখনো ধৈর্য সহকারে সরকারের ওপর, সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের ওপর এই আশাটা এখনো রাখি যে আমাদের রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হবে এবং সুপ্রিম কোর্টের কাছে যথাযোগ্য মানে ন্যায়সম্মত যে তথ্য সেগুলো দেওয়ার মাধ্যম দিয়ে আমরা ন্যায় বিচার পাবো। একেবারে তারা আশাবাদী এখনো পর্যন্ত, তুমি শুনতে পেলে, তারা আশাবাদী এখনো পর্যন্ত যে তারা তাদের চাকরিটা হয়তো ফিরে পাবেন। রিভিউ পিটিশন তাদের দেওয়া হোক এমনটাই দাবি তাদের, এবং তাদের হকের চাকরিটা তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। এই যে গোটা বিকাশ ভবন চত্বর যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, গত কয়েকদিন ধরে এই বিকাশ ভবন চত্বরে এই একইভাবে রাস্তায় কেউ চাটাই পেতে, কেউ প্লাস্টিক পেতে এইভাবে শুয়ে রয়েছেন, এবং কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা নাকি মানবিক নন, তারা নাকি অমানবিক। এটাই কি অমানবিকতার ছবি, যেখানে রাস্তায় বাংলার শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়ে রাস্তার মধ্যে দিন যাপন করেন, রাস্তার মধ্যে দিন কাটান এইভাবে প্লাস্টিক পেতে? যদি এটাই বাংলার ছবি হয় তাহলে কোন দিক থেকে মুখ্যমন্ত্রীর মনে হলো যে তারা অমানবিক? উল্টে অমানবিকতার ছবি আমরা দেখেছি বিউ কয়েকদিন আগে, পুলিশের যে বেধড়ক মার, নির্মম ভাবে লাঠিচার্জ তাদের ওপরে, টপ ছুঁড়ে মারা হয়েছে, অনেকের জ্ঞান হারিয়ে গিয়েছিল, যারা হাসপাতালে ভর্তি হয়েছেন গুরুতর আহত অবস্থায়। তাহলে সেটা কি পুলিশের মানবিকতার দিক ছিল, নাকি এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অমানবিকতার পরিচয় তারা দিয়েছিলেন? তারা কিন্তু অত্যন্ত ধৈর্যশীল, তারা যেমনটা বলছিলেন কিছুক্ষণ আগে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই কথা পিউ, যে তারা কিন্তু ধৈর্যশীল কারণ তারা শিক্ষক শিক্ষিকা, তাদের বৈশিষ্ট্যের মধ্যেই এটা কিন্তু রয়েছে, তারা ধৈর্য ধরতে জানেন, তারা সহ্য করতে জানেন। আর সেই জায়গা থেকে তারা পুলিশের লাঠির ঘা সহ্য করেও, এতগুলো আঘাত সহ্য করেও তারা কিন্তু লড়াই থেকে এতটুকু সরে যাননি, এতটুকু দমে যাননি। লড়াই করার মানসিকতা নিয়ে তারা কিন্তু লড়ে যাচ্ছেন, এবং সেই লড়াই করার ছবিটাই হচ্ছে এটা। গোটা বিকাশ ভবন চত্বরে আজকে শয়ে শয়ে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা রাস্তার মধ্যে দিন কাটাচ্ছেন শুধুমাত্র নিজেদের হকের চাকরিটা ফিরে পাওয়ার জন্য। আজকে যারা দুর্নীতি করেছে, যারা দুর্নীতিগ্রস্ত, সেই দুর্নীতিগ্রস্তরা তারা কিন্তু এসি ঘরে বসে বিন্দাস রয়েছে, একেবারে বলা যেতে পারে খুব সুন্দরভাবে তারা দিন কাটাচ্ছে। কিন্তু যারা সত্যিকারের যোগ্য, যারা পরীক্ষা দিয়ে পাশ করেছিল, যারা পাশ করার পরে যারা চাকরি পেয়েছিল, তাদেরকে আজকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তাদের চাকরিটা তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। এখন তাদের যে দাবি, তাদের দাবি কিন্তু তাদের দিক থেকে তারা জানিয়ে দিয়েছেন এই আন্দোলন থেকে তারা এতটুকু জমি ছেড়ে দেবেন না, 1 ইঞ্চি জমিও তারা কাউকে ছেড়ে দেবেন না। কারণ যারা দুর্নীতি করেছে সেই দুর্নীতির দায় তারা কেন নেবেন, কেন তাদেরকে বারবার যোগ্যতার প্রমাণ দিতে হবে, এই প্রশ্ন তারা করছেন। যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে, যোগ্যতার প্রমাণ দিয়ে তো আগে পরীক্ষায় বসে তারা চাকরিটা পেয়েছিলেন, কিন্তু আবারও যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে। এবং যে মানবিকতার কথা বারবার রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে, উল্টো দেখা যাচ্ছে তারাই হয়তো মানবিকতা হারিয়ে ফেলেছেন, তাই তাদের মধ্যে কি দেখা যাচ্ছে যে কেস করা হয়েছে এই চাকরি হারাদের ওপর। নজর রাখবো আমরা শেষ পর্যন্ত কোন দিকে জল গড়ায়। ধন্যবাদ তোমাকে এলিনা। আর এবার তো এ রাজ্য থেকে আমরা বাংলাদেশের দিকে নজর রাখি। বাংলাদেশের এখন স্থলবন্দরে সেখানে ব্যবসা বাণিজ্য একেবারে বন্ধ করার জন্য একটা প্রবল নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারত সরকারের তরফ থেকে। তারপরে কিন্তু চাপে পড়েছে বাংলাদেশ, এবং রীতিমতো নিষেধাজ্ঞা তোলার জন্য এবার দিল্লির পা ধরতে ব্যস্ত ঢাকা। বারবার কাকুতি মিনতি করছে মোহাম্মদ ইউনূস সরকার, আর এবার চাপে পড়ে কিন্তু আলোচনা পর্যন্ত বসতে চাইছে ইউনূস সরকার। দেখো, কথায় আছে চোরে শুনে না ধর্মের বাণী। বাংলাদেশের অবস্থা যেন অনেকটা তাই। বেঈমান বাংলাদেশকে সবক শেখাতে তাই এবার কড়া দাওয়ায় দিয়েছে ভারত। স্থলবন্দর বন্ধ করতেই ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা পড়শি দেশের। এবার ভাতে মরার উপক্রম। একদিন যেতে না যেতেই শুরু হয়েছে কান্নাকাটি। কোটি কোটি টাকার লোকসান হতেই পায়ে পড়েছে মোদী সরকারের। বন্ধু ভারতের সঙ্গে শত্রুতা করলে কি ফল হয় এখন হারে হারে তা টের পাচ্ছে মোহাম্মদ ইউনূস। जो हुआ लेट में हुआ वो अच्छा कदम हुआ, और भी टाइट देना चाहिए। बांग्लादेश से एंटी इंडियन कार्रवाई
पूरा रोक देना चाहिए। इसमें जो करना है भारत सरकार करे, ये हमारी मांग है। বড় দাদার মতো সবসময় পদ্মা পাড়ের দেশের পাশে থেকেছে ভারত। যখনই বিপদ এসেছে সংকট মোচনকারী হিসেবে ঢাল হয়ে দাঁড়িয়েছে দিল্লি। কিন্তু এবার সহ্যের সীমা পার করেছে ঢাকা, তারই ফল পাচ্ছে হাতে নাতে। যখন সব পথ বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তখন ভারত কিছু কিছু কঠিন পথ নিতে বাধ্য হয়েছে। ভারত নিরুপায়, আর কিছু ভারতের করার নেই, তাই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। এখন বাংলাদেশ যদি শোধরায়, দেখা যাক, সেটা আগামী দিনই বলতে পারবে বাংলাদেশ শোধরাচ্ছে কিনা। পাকিস্তানের পরিণতি দেখতে পাচ্ছে ইউনূস। এবার কি শোধরাবে বাংলাদেশ, নাকি হাতে পায়ে ধরে আখের গোছানোর সুযোগ পেলে ফের বিশ্বাসঘাতকতা করবে? রিপাবলিক বাংলা। চাপে পড়ে এদিকে আবার মলম লাগানোর একটা মরিয়া চেষ্টা। প্রথমে তো প্রতিনিধি দল পাঠাবে না, নাম তুলে নেওয়া হলো, এবং পরবর্তী সময় যখন এ নিয়ে প্রশ্ন উঠলো তখন বলা হচ্ছে যে সন্ত্রাস বিরোধী প্রচারে দেশের হয়ে সেখানে প্রচার করতে যাওয়ার জন্য তৃণমূলের তরফ থেকে প্রতিনিধি পাঠাতে তাদের নাকি কোনো রকম আপত্তি নেই, এমনটাই সাফাই দিতে শুনলাম আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জিকে। পাকিস্তানকে চটাবে না তাই পাঠাই, পাকিস্তানকে চটাবে না ভোট ব্যাংকের জন্য তাই পাঠাইনি। এটা ভুল, পার্টিকে তো জানাতে হয়, মাদার পার্টিকে। आप लोग इस तरीके से प्रेजेंट ना करें कि तृणमूल ने बॉयकॉट किया ऑपरेशन सिंदूर। हम कहीं बॉयकॉट नहीं कर रहे हैं। ইতিমধ্যেই ভারতের পরাক্রম দেখেছে বিশ্ব। বীর জওয়ানরা কিভাবে পাকিস্তানের ঘরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছেন তাও অজানা নাই কারোর। এবার সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের মুখোশ খোলার পালা বিশ্বের দরবারে। গোটা দুনিয়াকে ভারত জানাতে চায় ইসলামাবাদের কাপুরুষতা। সেই লক্ষ্যে দেশে দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র। তাতেই বাদ সাধল কিনা তৃণমূল। সন্ত্রাস বিরোধী প্রচারে কেন্দ্রের প্রকাশ করা তালিকায় নাম ছিল বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের। এই নিয়ে রবিবার বিদেশ মন্ত্রক ও সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু যোগাযোগ করেন পাঠানের সঙ্গে। চেয়ে নেওয়া হয় পাসপোর্ট সংক্রান্ত নথি। সফরসূচিও ঝালিয়ে নেন ওই প্রাক্তন ক্রিকেটার। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বদলে যায় পরিস্থিতি। আচমকায় ইউসুফের নাম তুলে নেয় তৃণমূল। কেন এমন হঠকারী সিদ্ধান্ত, এই নিয়ে ওঠে সমালোচনার ঝড়। উনি তো কমপ্লিটলি সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন বহরমপুরে, কিন্তু ওখানে ডেভেলপমেন্টের কথা বলে জেতেননি, সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন। এবং ওদের ঘরের ছেলে অজিত চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি, যেহেতু ওর নামটা অজিত চৌধুরী। মুখে জাতীয়তাবাদের প্রচার, অথচ দেশের হয়ে কথা বলতে প্রতিনিধি পাঠাতে অনীহা। তৃণমূলের এই দ্বিচারিতা সামনে আসতেই চাপে পড়ে যায় মমতার দল। শেষমেশ মুখ বাঁচাতে ময়দানে নামলেন দলের সুপ্রিমো ও সেকেন্ড ইন কমান্ড। ঢোক গিললেন দুজনেই। আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো, কেন দেবো? সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই। উই আর ফুললি উইথ দ্য গভর্নমেন্ট। तृणमूल से कौन जाएगा, द सेंटर ऑफ द यूनियन गवर्नमेंट कैन नॉट डिसाइड यूनिलैटरली। बीजेपी के लोग कैसे तय करेंगे कि तृणमूल से कौन जाएगा? পাকিস্তানকে চটাবে না ভোট ব্যাংকের জন্য তাই পাঠাইনি। ঢোক গিলে অন্য সুর বলেছে যে কেন্দ্র সরকার জানালে আবার পাঠাবে। হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। সত্যি কি না জানানোই গোঁসা, নাকি সন্ত্রাস বিরোধী প্রচারে আদৌ আগ্রহী নয় তৃণমূল? সবার কাছে এখন ভালো শাস্তি কি উল্টো সুর? রিপাবলিক বাংলা। পেহেলগাঁও হামলার পর একের পর এক প্রত্যাঘাত করে ভারত পাকিস্তানের দিকে, এবং তারপর রীতিমতো পাকিস্তান ভয় পেয়ে যায়। আর তারপর তারাও একটা ড্রোন হামলার কিন্তু মরিয়া চেষ্টা করে, যদিও সেই হামলা বারবার রুখে দিয়েছে ভারত। তাদের এত সাহস যে পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরে পর্যন্ত হামলার চেষ্টা করে, যদিও সেই হামলার চেষ্টার অনেক আগেই সেখানে কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছিল ভারতের আকাশ সুরক্ষা ব্যবস্থা S-400 সুদর্শন চক্র। खास तौर पे गोल्डन टेम्पल पे भारी तादाद से ड्रोन का हमला किया। পবিত্র স্বর্ণ মন্দিরেও ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের।
পাকিস্তানের নাপাক চেষ্টা রুখে দিল ভারতের সুদর্শন চক্র। পাকিস্তানের ড্রোন ও মিসাইলগুলিকে কচুকাটা করে ভারতের সুদর্শন চক্র। সেদিন কিভাবে কাজ করেছিল S-400? ड्रोन और मिसाइल के जरिए से सभी सैन्य एवं सिविल ठिकानों पे और खास तौर पे गोल्डन टेम्पल पे भारी तादाद से ड्रोन का हमला किया। आर्मी एयर डिफेंस के सतर्क और सशक्त योद्धाओं ने पाकिस्तान के नापाक इरादों को पूरी तरीके से ध्वस्त करते हुए ड्रोन और मिसाइल हमले को पूरी तरह से विफल कर दिया। শুধু S-400 নয়, যখনই পাকিস্তান ভারতের দিকে চোখ তুলে তাকিয়েছে, ঢাল হয়ে দাঁড়িয়েছে আকাশ ডিফেন্স সিস্টেম বা L-70। রিপাবলিক বাংলা। ভারত তো প্রত্যাঘাত করা এখন বন্ধ করে দিয়েছে, কিন্তু হামলা হলে অবশ্যই ভারত প্রত্যাঘাত করবে। আর অন্যদিকে কিন্তু ঘরের মধ্যেই মরছে পাকিস্তান। যেভাবে বালুচ মুক্তিযোদ্ধারা তারা একের পর এক হামলা করছে, তাতে সেখানেও থরহরি কম্প দশা পাকিস্তানের। আর ইতিমধ্যে একটি নতুন ভিডিও সামনে এসেছে, যেখানে কদিন আগে যেভাবে গোটা জাফর এক্সপ্রেসকে সেখানে অপহরণ করেছিল এই BLA, এবং তার জন্য কিন্তু আরও একটা নতুন ভিডিও সামনে আনলো বালুচ মুক্তিযোদ্ধা। দেখুন। বালোচ মুক্তি সেনার দাপটে ক্রমেই দিশেহারা হচ্ছে পাকিস্তান। এবার বালোচ বিক্রমের নতুন ভিডিও সামনে এলো। 11ই মার্চ জাফর এক্সপ্রেস অপহরণ করে বালোচ মুক্তি সেনা। ভিডিও প্রকাশ করে জানানো হয় সাধারণ মানুষকে ছেড়ে দিয়ে ট্রেন দখল করা হয়েছে। বালোচ মুক্তি সেনার দাবি 214 জন পাক সেনার মৃত্যু হয়েছে। এদিকে ফের বিস্ফোরণে কাঁপল বালুচিস্তান। কিলা আব্দুল্লাহ এলাকার জব্বার বাজারে বিস্ফোরণ হয়, কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের পর একাধিক দোকান ও বাড়িতে আগুন ধরে যায়। রিপাবলিক বাংলা। উদ্বাস্তুদের ধর্মশালা ভারতবর্ষ নয়, অন্য জায়গা গিয়ে আশ্রয় নিন, এমনটাই কিন্তু উদ্বাস্তু নিয়ে করা মামলা পরিপ্রেক্ষিতে একটা কড়া জবাব দিতেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। ভারত বলতেই বোঝায় বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ এদেশে অতিথি ভগবান সমান। কিন্তু কোনো অতিথি হিসেবে ভারতে আসা এক, আর অন্য দেশ থেকে উড়ে এসে জুড়ে যাওয়া আর এক। রোহিঙ্গা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী, এই সমস্যাই এখন ভারতের কাছে গলার কাঁটা। অবৈধ বসবাসের জন্য বেশ কয়েক জায়গায় বদলেছে জনবিন্যাসও। রোহিঙ্গা উদ্বাস্তু যারা, তারা এই মুহূর্তে ভারত থেকে কেন তাদেরকে পুশব্যাক করা হবে না? অর্থাৎ ভারতবর্ষে যে সমস্ত জায়গাতে রোহিঙ্গা রিফিউজিরা রয়েছে, এটা তো হয়ে গেল, বহু বছর হয়ে গেল, তাদেরকে কেন এবার হয় মিয়ানমারে বা অন্য কোনো দেশে পাঠানো হবে না? উদ্বাস্তু সংক্রান্ত বিষয় নিয়েই একটি মামলা চলছে সুপ্রিম কোর্টে। শ্রীলঙ্কার তামিল নাগরিককে আটক করার বিরুদ্ধে মামলা চলছিল শীর্ষ আদালতে। সেই মামলা খারিজ করেই তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি দীপঙ্কর দত্তের। এদিন বিচারপতির পর্যবেক্ষণ, ভারতকে গোটা বিশ্বের উদ্বাস্তুদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। আমাদের নিজেদেরই 140 কোটি জনসংখ্যা রয়েছে। এটা কোনো ধর্মশালা নয় যে আমরা গোটা বিশ্বের বিদেশি নাগরিকদের জন্য ব্যবস্থা করব। আমরা নিজেরাই আজকে বুঝতে পারছি এত বিপুল জনসংখ্যার দেশ এই ভারতবর্ষ, যেখানে যদি বহিরাগতরা আসতেই থাকে, যদি এই স্রোত না থামানো যায়, তো ভারতবর্ষে তো অসুবিধা হবে। পরিষ্কার কথা, যারা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ চেয়েছিল এবং যারা তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে গেছিল বা ওই পূর্ব পাকিস্তানকে মেনে নিয়েছিলেন, তাদের এখানে স্থান হবে না। এদেশে যদি উদ্বাস্তুরাও থাকতে শুরু করে, তাহলে আখেরে ক্ষতি হবে আমাদেরই। ভাগ বসাবে অন্য বস্ত্র বাসস্থানে, কমবে কর্মসংস্থানের সুযোগও। সেই সব দিক বিচার করেই যুগান্তকারী পর্যবেক্ষণ দেশের সর্বোচ্চ আদালতের। রিপাবলিক বাংলা। লাগাতার অবস্থানে বিকাশ ভবনে রয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা।
পুলিশের লাঠির ঘায়ে তারা কিন্তু এতটুকু দমে যাননি, কিন্তু উল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যেই দেখতে পেলেন অমানবিকতার ছবি। পুলিশের লাঠির ঘায়ে তাহলে কি অমানবিকতার পরিচয় দিয়েছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা? প্রশ্ন থাকলো আমাদের। এই সমস্ত আপডেট নিয়ে এক্ষুনি ফিরবো একটা ছোট্ট বিরতির পরে। প্রত্যেকে নজর রাখবেন শুধুমাত্র রিপাবলিক বাংলার পর্দায়। Supreme Knowledge Foundation, the best job-oriented courses in Bengal. Admission